প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের চ্যানেল স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। প্রবাসের কথায় আপনারা জানেন যে আমাদের সাথে প্রতিবারের মতোই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টুডিওতে আমরা হাজির হই একজন ব্যক্তিকে নিয়ে। সো ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমার সঙ্গে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, এবং যে অতিথি আজ আমার সাথে রয়েছেন আমার মনে হয় আপনারা সবাই তাকে চেনেন। বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা পৃথিবীর সকল প্রান্তের, সবাই তাকে চেনেন। তিনি হলেন আমাদের বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয়, এই মুহূর্তের ইয়াং জেনারেশনের কাছে আমি যেটা বলবো যে সেন্সেশনাল একজন হালের ক্রেজ। তিনি আসলে অনেক বিশেষণই বলা যায়। আর বেশি কথা বাড়াবো না, তার কাছেই শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জনপ্রিয় কথা সাহিত্যিক সাদাত হোসেন। সাদাত ভাই, আপনাকে আমাদের যুক্তরাষ্ট্রের চ্যানেল স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। সাদাত ভাই, যুক্তরাষ্ট্রে আমরা জানি যে আপনি এসছেন, কয়েকদিন হলো যে আন্তর্জাতিক বইমেলাতে আপনি এসছেন। এই বইমেলায় এসে বা ওভারঅল মানুষের যে রেসপন্স, আপনি কেমন রেসপন্স পেলেন বা কেমন লাগলো? এটা আমার কাছে অনেকটা একটা আশ্চর্য বিষয় হয়েছে আর কি। কারণ আমি দেশের বাইরে প্রচুর বইমেলায় গিয়েছি, ঢাকার মধ্যেও, ঢাকার বাইরে চট্টগ্রামে, রাজশাহীতে, ময়মনসিংহ, এমন প্রচুর জায়গায় বইমেলায় আমি যাই, কারণ আমি পাঠকের সঙ্গে এক ধরনের সরাসরি ইন্টারাকশন করতে চাই। এরপর দেশের বাইরে আগরতলা, কলকাতা, দুবাই, বিভিন্ন জায়গায় আমি বইমেলায় গিয়েছি। বিশেষ করে যখন দেশের বাইরে বইমেলাগুলোতে যাই তখন এক ধরনের আলাদা অনুভূতি কাজ করে, কারণ যেই মানুষগুলো সেখানে বইমেলা আয়োজন করেন কিংবা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করেন, তাদের মধ্যে যে অনুভূতিটা কাজ করে সেই অনুভূতিগুলো আমরা যারা দেশে থাকি তাদের চেয়ে অনেক বেশি প্রগাঢ়, এটা আমার মনে হয়েছে, অনেক বেশি তীব্র। কারণ ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে যখন তারা দেশের সংস্কৃতি কিংবা সাহিত্যকে বুকে ধারণ করে সেটি চর্চা করার চেষ্টা করেন, এত ব্যস্ততার মধ্যে থেকেও সেটিকে আলাদা করে আমাদের আসলে অনুভব করা উচিত, এবং আমি সেটা করেছি। তো করার পরে যেটা হয়েছে যে একটা ধারণাও হয়েছে, কারণ সেখানে যেহেতু অল্প সংখ্যক মানুষ থাকেন এবং তাদের হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতাও থাকে আয়োজনগুলো নিয়ে, তাই না? নিশ্চয়ই থাকেন, লজিস্টিক সাপোর্টের ব্যাপার থাকে, ব্যস্ততা থাকে। তো সেই জায়গা থেকে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় যখন আমি আসবো এবং আমাকে এটার উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন আমার মধ্যে দুটো জিনিস কাজ করেছিল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি ব্যাপারটা এরকম না। আমার বয়সে যে কেউ হয়তো এটিকে একটা যদি কেউ এই ধরনের একটা আমন্ত্রণ জানাতো সেটি খুব সঙ্গে সঙ্গেই গ্রহণ করতো, বাট আমি একটু ভেবেছি, সময় নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এত অল্প বয়সে আমার জন্য এত বড় একটা সম্মান, কারণ এত অল্প বয়সে কেউ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করার এই সম্মানটি পাননি। সো আমার কাছে মনে হয়েছিল যে আমি সত্যিকার অর্থে কি এই সম্মানের যোগ্য কিনা। কিন্তু একটা সময়কে তারা বললেন যে তারা ভোটাভুটির মধ্য দিয়ে বা সবাই মিলে যখন এটি নিয়ে আলোচনা করেছেন, তাদের মনে হয়েছে যে হ্যাঁ, আমি সেই যোগ্য মানুষ। এবং একই সঙ্গে নতুন প্রজন্মকে, কারণ আমরা একটা জিনিস দেখেছি যে আমরা যদি আমাদের ভাষা এবং সংস্কৃতি বা সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত করতে না পারি, তাহলে কিন্তু সেটি সংকটের মুখোমুখি হয়। তো যেহেতু তরুণরা আমার লেখা পড়ছেন এবং তরুণদের কাছে একটা বিশাল সম্ভাবনার জায়গা কিংবা সংযুক্ত হওয়ার একটা সুযোগ আমার মাধ্যমে তৈরি হতে পারে, সো এটা আমি তখন এক ধরনের দায়বদ্ধতা হিসেবেও নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা আমার সেই দায়বদ্ধতাও রাখার একটা প্রচেষ্টা হবে আমার দিক থেকে। দেন আমি এলাম। আসার পরে তারা আমাকে যে ভালোবাসা এবং সম্মান এবং শ্রদ্ধা দেখিয়েছেন সেটা অভাবনীয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেশের বাইরে যতগুলো বইমেলায় গিয়েছে এই জন্য আমার মধ্যে একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছিল যে বইমেলাগুলো মনে হয় এরকম হয়, কিন্তু এই বইমেলা আমাকে রীতিমতো চমকে দিয়েছে। এত বড় করেও দেশের বাইরে বাংলা বইমেলা হতে পারে, এত মানুষের সরব উপস্থিতি, উদযাপন, স্বতঃস্ফূর্ত আনাগোনা, অংশগ্রহণ, বই কেনা, এটা আমার কাছে রীতিমতো একটা মনে হচ্ছে দেশের একটা উৎসব, এতটাই বড় এবং স্বতঃস্ফূর্ত। তো সবকিছু মিলে এটা আমার জন্য একটা অভাবনীয় প্রাপ্তি, এবং আমি আজকে ফেসবুকে লিখেছি যে সম্ভবত এটা আমার নিজের জন্য, বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য তো একইভাবে আমার নিজের জন্য, আমার নিজের পাঠক এবং বইয়ের জন্য এটা ইটস গোয়িং টু বি স্টার্ট আ নিউ এরা অ্যান্ড নিউ অরা। এই বইমেলা, এটা আমার কাছে মনে হয়েছে। আমরা জানি যে আপনি কয়েকদিন হলো নিউ ইয়র্কে এসেছেন, তো নিউ ইয়র্কে এখনো পর্যন্ত যে ভালো লাগার কোনো অনুভূতি তৈরি হয়েছে কিনা, আর ভালো লাগার অনুভূতি যদি তৈরি হয়ে থাকে সেটাকে কিভাবে বর্ণনা করবেন? আমি সবসময় একটা জিনিস বলি যে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগা দেয় ভালোবাসা। আমি ঘৃণার চর্চায় বিশ্বাসী না, বিভাজনে বিশ্বাসী না। আমাকে যদি কেউ অপছন্দ করে, কেউ যদি আমাকে ঘৃণাও করে, আমি তার সঙ্গে দেখা হলে চেষ্টা করি খুব সুন্দর করে কথা বলতে, হাসি মুখে, কারণ আমার কাছে মনে হয় পৃথিবীতে ভালোবাসার চেয়ে মূল্যবান কিছু আর নাই। তো নিউ ইয়র্ক শহরে এসে আমি আসলে খুব যে বেশি কিছু দেখতে পেরেছি ব্যাপারটা তা না। আমি গত বছর ইউরোপ ভ্রমণে গিয়েছিলাম। তো ইউরোপ তো ইতিহাস, ঐতিহ্যের সূতিকাগার, স্থাপত্যের। তো সেই স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্য আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে, কিন্তু তার চেয়ে বেশি মুগ্ধ করেছে ইউরোপে ব্যাপী
বাঙালিদের আমাকে যে ভালোবাসাটা দিয়েছিলেন সেই ভালোবাসা। ঠিক একইভাবে নিউ ইয়র্কে যখন আমি এসেছি, এখানে নিশ্চয়ই কাঠামোগত বা যেটাকে বলা হয় যে অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচারাল অনেক কিছু দেখার সুযোগ হয়তো আমার হবে বা হয়েছে। নিউ ইয়র্কের বাইরে কোথাও যাচ্ছেন কিনা আপনার যুক্তরাষ্ট্রে? একটু বলি তো নিশ্চয়ই সেটি হবে। তো নিউ ইয়র্কেও এসে হয়তো আমি অবকাঠামোগত অনেক কিছু দেখেছি বা দেখবো, কিন্তু সবচেয়ে বেশি আমাকে যেটা ভালো লাগার কথা বলেছেন সেটা হচ্ছে ভালোবাসা। কারণ আমি নিউ ইয়র্ক বইমেলা এসেছি অস্টিন থেকে, ভার্জিনিয়া থেকে, টেক্সাস থেকে, আপনার ফিলাডেলফিয়া থেকে, পেনসিলভেনিয়া থেকে। প্রসঙ্গক্রমে একটি কথা বলি যে আপনার লেখায় ভালোবাসার অনেক গল্প রয়েছে, অনেক মিষ্টি মধুর, অনেক বিয়োগান্তক, অনেক ধরনের কথাই আমরা দেখতে পেয়েছি, অনেক গল্প। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি? আপনি ভালোবাসার জিনিসটাকে কিভাবে দেখেন? ভালোবাসার সঙ্গে যদি এক কথায় বলি, ইটস দ্য ফিলিং অফ ফুলফিলনেস, পরিপূর্ণতার অনুভূতি। আপনি কষ্টর সংজ্ঞাটা কি আপনার কাছে? কষ্টটাকে কিভাবে দেখেন? কষ্টটা হচ্ছে অপ্রাপ্তি। এখন সেটা যে শুধুমাত্র বস্তুগত অপ্রাপ্তি তা না, যে কোনো ধরনের অপ্রাপ্তি কষ্ট। বিচ্ছেদ কেন হয়? বিচ্ছেদ অনিবার্য আর কি। বিচ্ছেদ যে শুধুমাত্র এরকম না যে ধরো তুমি একজনকে ভালোবাসলে তাকে তুমি পেলে না। আমরা পাওয়া বলতে কি বুঝি? একজন নারী এবং পুরুষ যখন পরস্পরকে ভালোবাসেন তখন আমরা তাকে পাওয়া বলতে বুঝি বিয়ে। মানে ধরো একজনের মন, আমরা কিন্তু সবসময় বলি যে আমরা তোমার মন চাই, তো বিয়ে না হলেও তো মন পাওয়া যায়। মানে ধরো তুমি অন্য একজনের সঙ্গে থাকছো কিন্তু তোমার মন হয়তো আরেকজনের জন্য কাঁদছে। আমার একটা কবিতার লাইন ছিল এরকম যে তোমার গল্পে অল্প হলেও আমার নামের শব্দ থাক, হোক না সরব অন্য কেউ আমারটুকু স্তব্ধ থাক। মনে তো আমরা যে কাউকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভালোবাসতে পারি, কিন্তু তাতেও আমরা কেন আনন্দিত বা তৃপ্ত হই না? আমরা কেন সেই মানুষটাকে, নারী বা পুরুষকে বিয়ে করে তার সঙ্গে একসঙ্গে থাকতে চাই? কারণ তার শারীরিক এক্সিস্টেন্সটা আমাদের দরকার হয়। তার মানে আমরা মানসিক এক্সিস্টেন্সও দরকার হয়, শারীরিক এক্সিস্টেন্সও দরকার হয়। তো বিচ্ছেদের ব্যাপারটা হচ্ছে এরকম যে বিচ্ছেদ মানেই কিন্তু এই না যে সেই মানুষটাকে আমি শারীরিকভাবে তার অস্তিত্বটা আমার সঙ্গে আছে কিনা। বিচ্ছেদ কিন্তু এরকম হতে পারে যে সে আমার সঙ্গে শারীরিকভাবে আছে কিন্তু তাকে আমি মানসিকভাবে পাচ্ছি না। সো বিচ্ছেদ আসলে অনিবার্য একটা ব্যাপার। অনিবার্য ব্যাপার এই অর্থে যে আমরা আসলে যা পেয়ে যাই, পাওয়ার আগ পর্যন্ত আমাদের যে আগ্রহটা, প্রাপ্তির জন্য যে হাহাকারটা, যে তীব্রতাটা থাকে, পেয়ে যাওয়ার পর আর তা থাকে না। সুতরাং আমরা যদি পেয়েও যাই তাহলেও সেটা বিচ্ছেদের অনুভূতি নিয়েই থাকে, আমরা যদি না পেয়ে যাই তাহলেও সেটা বিচ্ছেদের অনুভূতি নিয়েই থাকে। আমার একটা লেখার লাইন আছে যে পুরোপুরি পেয়ে যাওয়া মানে পুরোপুরি হারিয়ে ফেলা। তার মানে যেটাকে আমরা পুরোপুরি পেয়ে যাওয়া ভাবি সেটা আসলে এক ধরনের হারিয়ে ফেলা, এবং সেটাও আসলে বিচ্ছেদের অনুভূতি দেয়। সো পৃথিবীর সবকিছু মূলত বিচ্ছেদের, এবং বিচ্ছেদ হচ্ছে অনিবার্য। তাহলে আদর্শ যে ভালোবাসা সেটি আমরা কোনটিকে বলতে পারি? পৃথিবীর কোনো কিছুরই আদর্শের কোনো সংজ্ঞা আসলে স্পেসিফিক নাই। এটা স্বতন্ত্রের উপরে, ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর করে, সে তার সম্পর্কটাকে কিভাবে দেখছে। পৃথিবীর কোনো সম্পর্ক কিংবা কোনো বিষয়, কোনো কিছুই ইউনিভার্সাল বা সার্বজনীন কোনো সংজ্ঞায় ফেলা সম্ভব না আদর্শের। এবার একটু আবার নিউ ইয়র্ক প্রসঙ্গে ফিরে আসি, সাহিত্যের ধারা থেকে। আমরা দেখেছি যে নিউ ইয়র্ক বইমেলা, আমি নিজেও গিয়েছি বইমেলায়, প্রচুর সংখ্যক যে বিভিন্ন বয়সী, আসলে তরুণদের সংখ্যাটা হয়তো বেশি ছিল কিন্তু সকল বয়সী কিন্তু আমরা পাঠক দর্শক দেখেছি। তরুণদের এবং সকল বয়সী এই পাঠকদের এই জনপ্রিয়তা আপনাকে কিভাবে প্রভাবিত করে? এটা একটা দারুণ প্রশ্ন। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে একটা প্রবণতা আছে, যখন আমরা কারো অ্যাচিভমেন্ট দেখি বা সফলতা দেখি উইথিন গুড, তখন আমরা নানাভাবে সেটি দ্বারা হয়তো সহজে মেনে নিতে পারি না বা সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। তো তখন নানান ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেওয়ার জন্য হয়তো কেউ বলেন যে ও লিখছে, ওর লেখা পড়তেছে, প্রথমত ওর লেখা কিছু হয় না, দ্বিতীয়ত তারপরে অনেক বছর ধরে যখন সে জনপ্রিয়তা ধরে রেখেছে তখন হয়তো প্রথমে বলে যে সে হারাই যাবে কিছুদিন। আমাকেও এটা শুনতে হয়েছে, কিন্তু গত 15 বছর ধরে অলমোস্ট আমি লিখছি এবং 15 বছর ধরে আমি এখনো শুনছি যে আমি হারিয়ে যাব। আসলে জানি না, নিশ্চয়ই কখনো না কখনো যাব। তো এই যে হারিয়ে যাব বলে, এটাও এক ধরনের মানে নাকচ করে দেওয়ার জন্য এক ধরনের অস্ত্র আর কি, ঠিক আছে? তো সেই অস্ত্র যখন কাজ করে না তখন বলে যে ওর লেখা শুধুমাত্র মেয়েরা পড়ে বা ওর লেখা শুধুমাত্র তরুণরা পড়ে, ঠিক আছে? এরকম নানান ধরনের চেষ্টা করা হয়। আসলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে আসতে হয়। তো আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে তুমি বললে যে নানান বয়সের, এটা আমাকে কিন্তু দারুণভাবে উদ্দীপ্ত করেছে যে প্রবাসে এসেও এই যে নানান বয়সের মানে তরুণরা এবং শিশুরাও আমি দেখলাম, এবং প্রায় 70 বছর 80 বছরের মানুষ হচ্ছে দাঁড়িয়ে না লাইন ধরে বই কিনছে নিউ ইয়র্ক বই মেলায়। আমি জানি না এটা আগে কখনো হয়েছে কিনা, আমি যেহেতু প্রথম এসেছি, যে একজন লেখকের জন্য এই পরিমাণ আগ্রহ, সেটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, উদ্দীপ্ত করেছে। এটার কারণ হচ্ছে
একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি তরুণদের কাছে বই পৌঁছে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যেতে হবে, কারণ তরুণরাই তো পরবর্তী প্রজন্মে আমাদের সংস্কৃতিটাকে প্রবাহিত করবে, তাই না? তো আমার কাছে এখানে এসে মনে হয়েছে যে আমি একটি দারুণ ঘটনার সঙ্গে যুক্ত হয়েছি এবং সেই ঘটনা হয়তো কোনো না কোনোভাবে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চাটাকে এখানেও আরও বেশি বিস্তৃত পরিসরে নিয়ে যেতে পারবে। সুতরাং এই যে বিভিন্ন বয়সের মানুষ বই কিনছে, এটি আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে। পাঠকের মন আনন্দ এবং সাহিত্যের দায়, এই দুটি বিষয় আসলে কি, এবং আপনি কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকবেন? আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটি একটি অপ্রয়োজনীয় প্রশ্ন। পাঠক মানে কি? সে মানুষ, আর মানুষ, হ্যাঁ মানুষ। একটা সমাজ কিভাবে গঠিত হয়? মানুষ নিয়ে। মানুষ ছাড়া তো আর সমাজ হয় না। তো পাঠক যদি মানুষ হয় আর মানুষ নিয়ে যদি সমাজ হয়, তাহলে পাঠকের মন আনন্দ বা পাঠককে আন্দোলিত করা, প্রভাবিত করা, একজন লেখক যদি সেটি করতে পারেন তাহলে সেটি তো অবধারিতভাবে সমাজের প্রতি, সমাজকে প্রভাবিত করা হচ্ছে। সেটি তো আলাদা করে তুমি মানে যদি তুমি বলো যে পাঠকের আনন্দ লেখকের দায় না, তাহলে লেখকের দায় আসলে কোনটি? লেখকের দায় আসলে কোনটি? মানে আমি এই প্রশ্নের উত্তর, মানে প্রশ্নটাই আমি আসলে স্পষ্ট না। পাঠককে যদি কেউ আন্দোলিত করতে পারে, পাঠককে যদি কেউ তাদের মনস্তত্ত্বে ইতিবাচক প্রভাব রাখতে পারে, আর পাঠকই যদি মানুষ হয়ে থাকে আর মানুষই যদি সমাজ হয়ে থাকে, তাহলে তো খুব অবধারিতভাবে সেটি সমাজকে আন্দোলিত করা, সমাজকে প্রাণিত করা। তো পাঠকের দায় আর সাহিত্যের দায় তো তখন আর আলাদা করে খুঁজতে যাওয়াটা আমার কাছে খুবই অপ্রয়োজনীয়, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত একটা অথর্ব প্রশ্ন মনে হয়। আমার কাছে মনে হয় এই প্রশ্নটি বছর বছর ধরে চলে এসেছে, যুগ যুগ ধরে চলে এসেছে, কিন্তু প্রচলিত প্রতিষ্ঠিত অনেক ভাবনার সঙ্গে আমার সাংঘর্ষিক অবস্থান বলে আমি এই ধরনের ভাবনার সঙ্গে একদমই একমত নেই। আমার কাছে মনে হয় যে যখন একটা সমাজের বেশিরভাগ মানুষকে, জনপ্রিয় সাহিত্যের কথা যেটি বললে, বেশিরভাগ মানুষকে যদি তুমি আন্দোলিত করতে না পারো তাহলে তুমি সমাজকে আন্দোলিত করতে পারবে না। ধরো একটা সাহিত্য, যে সাহিত্যটি নিয়ে 10 জন মানুষ একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, 10 জন বাংলা সাহিত্যের অধ্যাপকের মধ্যে 5 জন ক্রিটিক, 2 জন হচ্ছে গিয়ে সাহিত্য বোদ্ধা, 2 জন সাহিত্য সম্পাদক, তারা অনেক বড় বড় গুরুগম্ভীর আলোচনা করে বলল যে এই সাহিত্য আমাদের দেশ ও সমাজকে পরিবর্তন করে দিয়েছে বা দিবে, কিন্তু আদতে ওই সাহিত্য আমাদের দেশের 18 কোটি জনগণের 1%ও পড়ে না, 1% না, 0.1% সাহিত্যের সঙ্গে সম্পৃক্ততা নাই। তাহলে ওই সাহিত্য আসলে কোন সমাজের, কোন জনগোষ্ঠীর জীবনাচার পরিবর্তন করবে? এই জন্য আমি বলছি যে বেশিরভাগ মানুষের কাছে যতক্ষণ না পর্যন্ত সাহিত্য পৌঁছাতে পারবে, ততক্ষণ পর্যন্ত সাহিত্য, যত কালজয়ী সাহিত্য আমরা বলি না কেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে, সেগুলো আসলে আমাদের সমাজে দৃশ্যমান কার্যকর কোনো প্রভাব রাখতে পারবে না। তাহলে কি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা একে কি অন্যের পরিপূরক, নাকি তাদের সাথে সম্পর্ক নেই? আমার কাছে মনে হয় যে আমাদের দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় সবার আগে প্রচুর পাঠককে, প্রচুর মানুষকে বইয়ের কাছে আনতে হবে, পাঠ্যাভ্যাস তৈরি করতে হবে, পাঠ্যাভ্যাসের সংস্কৃতি তৈরি করতে হবে। এখন আমাদের দেশের সংকটের জায়গাটা হচ্ছে আমাদের দেশে যারা সাহিত্য বোদ্ধা কিংবা যারা নিজেদের লেখা অন্যরা খুব বেশি পাঠকের কাছে পৌঁছায়নি বলে তারা আসলে এক ধরনের মানে কি বলা এটাকে অতৃপ্তিতে ভোগেন, এবং সেই অতৃপ্তি থেকে তারা বলার চেষ্টা করেন যে যেই লেখা কম মানুষ পড়ে সেটা হচ্ছে গিয়ে সিরিয়াস সাহিত্য, যেই লেখা বেশি মানুষ পড়েন সেটা হচ্ছে গিয়ে জনপ্রিয় সাহিত্য বা সস্তা সাহিত্য। কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে ওনারা আক্ষেপ থেকে বলেন, নিজেদের অতৃপ্তি ঢাকার জন্য বলেন। কারণ পৃথিবীর সকল সৃষ্টিশীল মানুষ চান যে তার সৃষ্টি অসংখ্য মানুষ দ্বারা সমাদৃত হন, ঠিক আছে? এখন ধরো যদি আমাদের দেশের এই সাহিত্যিকদের একটা মানে আমার কাছে মনে হয় যে সংকটের জায়গা হচ্ছে ওনারা ইউরোপ কিংবা পশ্চিমের সাধারণ পাঠক বা সেখানে যে ধরনের লেখা প্রচুর মানুষ পড়ে সেই লেখাগুলোকে আমাদের বাস্তবতায় টেনে এনে সমান্তরালে দাঁড় করে একজন তুলনামূলক চিত্র দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু বুঝতে হবে যে আমাদের পাঠকদের বা আমাদের শিক্ষার বা আমাদের পাঠ্যাভ্যাসের সংস্কৃতির সঙ্গে ইউরোপ আমেরিকার পাঠ্যাভ্যাসের সংস্কৃতি তুলনা করা যাবে না। যেহেতু যাবে না, সেহেতু আমাদের দেশে প্রথম যেটি চিন্তা করতে হবে সেটা হচ্ছে পাঠক তৈরি করতে হবে। যখন অনেক পাঠক তৈরি করতে হবে তখন আরো নানা ধরনের এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, তো এটি আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকেই করি, যে তরুণদের আসলে এই মুহূর্তে চাহিদার জায়গাটা বা প্রয়োজনের জায়গাটা কোনটি বলে আপনি মনে করেন? কি ধরনের? সেটি সাহিত্যের ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে আমার কাছে কেমন ধরনের বই পড়তে আমার কাছে মনে হয় গল্প না, এটা আসলে কেমন ধরনের পছন্দ করে ব্যাপারটা এরকম না। 2 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে তুমি তরুণদের কাছে যাবে নাকি তরুণদেরকে তুমি তোমার কাছে আনবে। কোনটি হওয়া উচিত বলে আপনি মনে করেন? দুটোই হওয়া উচিত, দুটোই হওয়া উচিত। এটা সিরিয়াস আলোচনার বিষয়, তোমাদের সময় কম হয়তো আমি করতে পারবো না, বাট এটা নিয়ে সিরিয়াস আলোচনা করা উচিত। সেটার কারণ হচ্ছে এটা যে ধরো তোমাকে সবার আগে সমকালকে ধরতে হবে,
মানে এই সময়টাকে ধরতে হবে। তুমি যদি এই সময়টাকে ধরতে না পারো তাহলে এই সময়ের মানুষের মনস্তত্ত্বকে তুমি কিভাবে স্পর্শ করবে? এই সময়ের মানুষের মনস্তত্ত্বকে যদি তুমি স্পর্শ করতে না পারো, সেখানে যদি তুমি তোমার ইম্প্যাক্টটা ফেলতে না পারো, তুমি যদি তার কথাটা বলতে না পারো, তার অনুভূতিকে আন্দোলিত করতে না পারো, তাহলে সে কেন তোমার লেখা বই পড়বে? তোমার সিনেমা কেন দেখবে? দেখবে না। দেখবে না। এবার প্রশ্ন হচ্ছে তুমি পাঠকের কাছে যাবে কি যাবে না। ফার্দিনান্দো সোসির একজন বিশ্ববিখ্যাত ভাষাতাত্ত্বিক, ওনার একটা কথা ছিল ভাষা নিয়ে, ভাষা কিভাবে কাজ করে। একটা হচ্ছে সিগনিফায়ার, একটা হচ্ছে সিগনিফাইড। সিগনিফায়ার হচ্ছে তোমার মস্তিষ্কে এক ধরনের ইঙ্গিত বা নির্দেশ তৈরি করে, সংকেত তৈরি করে, যে সংকেতটা আমরা বলার মধ্য দিয়ে বা লেখার মধ্যে প্রকাশ করি। ধর আমি একটা সুন্দরী রূপবতী নারীর বর্ণনা করব, কিন্তু সেই নারীকে কিন্তু সবার আগে আমাকে আমার মস্তিষ্কে কল্পনা করতে হবে এবং তারপর সেটা ভাষা দিয়ে লিখতে হবে। এখন ধরো তুমি একটা সুন্দর টেবিল এক জায়গায় আছে, সেখানে মোমবাতি আছে, কেক আছে, বেলুন আছে, এখন তুমি কিছু মানুষকে আমন্ত্রণ জানালে। এখন সেই মানুষগুলো কখনো জন্মদিনের পার্টি দেখে নাই, সে সম্পৃক্ত না। এখন তুমি ইঙ্গিতগুলো দিয়ে তাদেরকে জন্মদিনের পার্টি বোঝাতে পারবে না, কারণ তারা এটা সম্পর্কে জানে না। ভাষাও কিন্তু এরকম, তুমি ভাষায় যে অর্থময়তা তৈরি করবে, সেই অর্থময়তা তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, অডিয়েন্সকে সেই ভাষার অর্থময়তা বোঝাতে হবে। এখন তুমি তোমার এই ভাষা দিয়ে, এই ইঙ্গিত দিয়ে তাদেরকে বলতেছো যে তুমি কেন জন্মদিনের পার্টি সম্পর্কে জানো না, বোঝো না, তুমি মূর্খ, তুমি অশিক্ষিত, আমি অনেক উচ্চ শিক্ষিত সাহিত্যিক, আমি অনেক বোদ্ধা, আমি অনেক এই সেই, তোমার মতো মূর্খদেরকে আমি আমার সাহিত্য বোঝাইতে চাই না বা তোমরা বুঝতে পারতেছো না। এটা বলে তুমি তোমার দায় এড়াতে পারো না, কারণ ভাষার কাজ যেমন সংযোগ তৈরি করা, সাহিত্যের কাজও সংযোগ তৈরি করা, কমিউনিকেট করা। এখন হয় তুমি যেটা বলছিলে যে আমার কি পাঠকের কাছে যাওয়া উচিত নাকি পাঠককে আমার কাছে আনা উচিত, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমি যাবো কি পাঠক আমার কাছে আসবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কিভাবে যোগাযোগটা স্থাপন করবে। হয় তোমাকে এই যে ইঙ্গিতগুলোর অর্থ পাঠককে বোঝাতে হবে তার ভাষায়, তোমাকে তার ভাষায় নেমে হয় বোঝাতে হবে, অথবা তাকে তোমার ভাষায় উন্নীত করে শিখিয়ে তারপরে তোমার এই ইঙ্গিতটা তাকে বোঝাতে হবে। এখন তুমি যদি সেটি না বুঝে শুধু বলো যে আরে এরা মূর্খ, এরা আমার লেখা বোঝে না, কারণ হচ্ছে আমি কাফকা, বদেলিয়ার এদের মতো করে লিখছি, এরা এই মূর্খদের দেশে সাহিত্য চর্চা করে লাভ নাই, তাহলে তুমি লেখক হিসাবে তুমি তোমার নিজের অক্ষমতাকে প্রকাশ করছো, তুমি তোমার দায় এড়াচ্ছ। কিন্তু এই দায় এড়ানোর সুযোগ একজন লেখক হিসাবে তোমার নাই, কারণ সাহিত্য ভাষার সবচেয়ে শক্তিশালী কমিউনিকেশনের মাধ্যম। সো তোমাকে অবশ্যই এই বিস্তৃত জনসংখ্যার দেশে, এই বিস্তৃত পাঠকের মধ্যে তোমার কথাকে পৌঁছে দেওয়ার সক্ষমতা থাকতে হবে। আসলে বিস্তৃত পাঠকও কিন্তু আপনার বই পড়েছে বা আমরা দেখি যে তারা আপনার অটোগ্রাফ নেয়, তারা আপনার সাথে ছবি দেয়, ইনস্টাগ্রামে, ফেসবুকে লেখালেখি করে। এই যে এত জনপ্রিয়তাটা কিভাবে উপভোগ করেন, এটি হলো আমার একটি প্রশ্ন। একই উত্তরে আমি আরো একটি প্রশ্নের উত্তর চাই আপনার কাছে, সেটি হলো যে আপনার এতগুলো বইয়ের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বই কোনটি? আচ্ছা, প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যে একটা সময় জনপ্রিয়তা আমাকে অনেক আনন্দ দিত, এখন আমাকে এটি অনেক বেশি অনুপ্রাণিত করে এই কারণে যে আমাদের দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় লেখালেখি করাটা আমাদের দেশের সবচেয়ে কঠিন কাজের একটি। কারণ লেখালেখি করতে গেলে চারদিকে শুধু বাধাই আসবে, সমালোচনা আসবে, তীব্র তীর নিক্ষিপ্ত হবে, তুমি ক্ষতবিক্ষত হবে, সহসা তুমি এখান থেকে ইন্সপায়ারিং কিছু পাবে না। তো যখন অনেক পাঠক আমার বই পড়ে, দেশের বাইরে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমি সুইজারল্যান্ডের এক গ্রামে গেছি, দেখে এক বাঙালি দম্পতি, তাদের বাসায় আমার বই থরে থরে সাজানো। ঠিক আছে, একজন গিয়েছে ডেনমার্কে, আমার পরিচিত এক, সেও লেখক, সে আমাকে বললো যে ভাই এখানে এক বাসায় বেড়াতে এসছে, এসে দেখি যে আপনার বই তাদের তাকে। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো যখন আসে তখন এগুলো আমাকে কি করে, আমাকে অনুপ্রাণিত করে। তো লেখক হিসাবে লেখকদের বা সৃষ্টিশীল মানুষের অনুপ্রেরণা খুব দরকার হয় লেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে জনপ্রিয়তার কথা বললে বা পাঠকের গ্রহণযোগ্যতার কথা বললে পাঠকের কাছে আমার লেখার, সেটি আসলে আমাকে এখন অনেক বেশি অনুপ্রাণিত করে আরো বেশি লিখতে, আরো বেশি ভালো কাজ করতে, আরো বেশি নিজের কাজের প্রতি ডেডিকেটেড হতে, এটি। আর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে প্রশ্নের উত্তর হচ্ছে যে আমার পক্ষে আসলে আমার বইয়ের কোনো একটা পার্টিকুলার বইকে বেছে নেওয়াটা কঠিন, কারণ সবগুলো তো আমারই লেখা, সব লেখা নিয়ে আমার হচ্ছে আক্ষেপ আছে, আমার পরিতৃপ্তি আছে। তবে পুরোপুরি পরিতৃপ্ত হওয়ার মতো লেখা এখনো লিখতে পারিনি, আশা করছি কোনো একদিন সেটি পারবো, কারণ শিল্পীর আসলে ওই চেষ্টাটা থাকা উচিত এবং ওই চেষ্টাটা আমার আছে। আপনার একটি বই রয়েছে তোমার নামে সন্ধ্যা নামে, একটি বই রয়েছে শঙ্খচূড়, একটি বই রয়েছে মানব জনম। এই যে এত ইউনিক সব নাম, এই নামগুলো কোথায় থেকে আসলে আপনি অনুপ্রাণিত হন বা কোথা থেকে আসে আসলে এই নামগুলো, বা বিশেষ করে তোমার নামে সন্ধ্যা নামে এই কথাটি তো মানে একটু অন্যরকম, একটি মানে মনকে ছুঁয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা কবিতার লাইন, তোমার নামে সন্ধ্যা নামে। হ্যাঁ,
তো আমি ইদানিং এই কাজটা করি, আমার খুব ভালো লাগে। আমার না মানে এই নিজের কবিতা, নিজের লেখা নিয়ে ভাবতে ভাল লাগে, সেগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে ভাল লাগে, এবং আমি যখন দেখি সেগুলো মানুষকে স্পর্শ করছে তখন আরও বেশি উদ্দীপ্ত অনুভব করি। তো আমার কাছে ইদানিং আমি এই খেলাটা খেলছি অনেকদিন ধরে। আমি বেশিরভাগ বইয়ের নাম লিখছি আমি আমার কবিতার নাম থেকে। তোমার নামে সন্ধ্যা নামে, এরপর আরেকটা বই আছে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে, আরেকটা বইয়ের নাম হচ্ছে সে এসে বসুক পাশে, আরেকটা বইয়ের নাম হচ্ছে প্রিয়তম অসুখ সে, এবারের বইয়ের নাম হচ্ছে তুমি সন্ধ্যা অলকানন্দা। ঠিক আছে, এই বইগুলো কিন্তু সব আমার কবিতার লাইন থেকে নেয়া, আমার নিজের কবিতার লাইন থেকে নেয়া। তো আমার কাছে মনে হয় যে আমি সম্ভবত আমার মানে কবিতায় এক ধরনের কাব্যিকতা, মানে সরি উপন্যাসে কাব্যিকতা বা নামে কবিতার একটা স্পর্শ আমার ভালো লাগে, সেগুলো আমার নিজের লেখা কবিতা। শঙ্খচূড় একটা প্রতীকী শব্দ। শঙ্খচূড় বলতে আমরা বোঝাই আমাদের দেশে যে জাত সাপ বলে না, কোবরার গোখরা বলে না, গোখরার আমাদের সাপের নাম কিন্তু অনেক সুন্দর সুন্দর, যেমন রাসেল ভাইপার আছে না, এটার নাম কিন্তু চন্দ্রবোরা। হ্যাঁ, তো আমাদের দেশের সাপের নামগুলো অনেক সুন্দর। তো এই শঙ্খচূড় নামটা আমার এই জন্য খুব পছন্দ, যে গোখরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। তো আমি আসলে ক্ষমতাকে গোখরা সাপের সঙ্গে তুলনা করেছি, এবং এই শঙ্খচূড় একটা দীর্ঘ কলবরের 2 খণ্ডের উপন্যাস। তো আমি চেষ্টা করেছি এই 2 খণ্ডের উপন্যাসে ক্ষমতার যেই ভয়ঙ্কর দিক এবং সেটার যে উপভোগ্যতা এবং বিপদ, সেটিকে আমি আসলে শঙ্খচূড় নাম দিয়ে ব্যাখ্যা করেছি। আর মানব জনম আমি বলি সবসময়, আমাকে যখন জিজ্ঞেস করে যে জীবন কি, তখন আমি বলি জীবন হচ্ছে আক্ষেপ এবং অপেক্ষার অন্য নাম। তো মানব জনম হচ্ছে আমার সেই উপন্যাস, যে উপন্যাসের শেষ লাইনটা হচ্ছে এটি, জীবন হচ্ছে আক্ষেপ ও অপেক্ষার অন্য নাম। অনেক সুন্দর করে বললেন, আমরা অনেক কিছু জানতে পেরেছি। নিউ ইয়র্কের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বা নিউ ইয়র্কের যে বাংলা সাহিত্য প্রেমী তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমার কাছে মনে হয়েছে একটা সত্যি এবং ছোট্ট কথা, সেটা হচ্ছে আমরা হচ্ছে পৃথিবীর সেই ভাগ্যবান জাতির একটি, যাদের একটা ছোট্ট দেশ আছে, যাদের একটা মিষ্টি ভাষা আছে, যাদের সেই ভাষা নিয়ে অসাধারণ গর্বের ইতিহাস আছে। পৃথিবীর একমাত্র জাতি বা দেশ যারা হচ্ছে তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে। এবং পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, অনেক বড় বড় ভাষা আছে, যাদের ভাষাও আছে, দেশও আছে, কিন্তু নিজস্ব বর্ণমালা নেই, তাদের অন্য ভাষার বর্ণমালা ব্যবহার করে লিখতে হয় তাদের ভাষা। আমরা হচ্ছে সেই ভাগ্যবান কিংবা গর্বিত জাতির একটি, যে যাদের নিজস্ব একটি বর্ণমালাও রয়েছে। সো এরকম একটি দেশ, এরকম একটি ভাষার যে ইতিহাস রয়েছে, অনুভূতি রয়েছে, সেটি কিনা আমাদের বহমান রাখতে হবে। সেটি বহমান রাখতে হলে এটি চর্চার কোনো বিকল্প নাই। আর সেই চর্চার জন্য যদি চর্চা না করা হয়, তাহলে অনেক বড় বড় সাহিত্য এবং সংস্কৃতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, আর চর্চার কারণে অনেক কিছু টিকে গেছে। সো আমার কাছে মনে হয় সেই চর্চার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তরুণদের। সো যারা বিদেশে থাকে সেই তরুণরা, আমি বিশ্বাস করি, এই ভাষা এবং সাহিত্যের চর্চা অব্যাহত রাখবে, প্রচুর বই পড়বে, আর সেটি পড়লে আমাদের ভাষা বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে। আমরা যারা বাংলাদেশ ছেড়ে যারা আমরা প্রবাসে অবস্থান করছি এই মুহূর্তে, যে যুক্তরাষ্ট্র বলি, কানাডা বলি, অস্ট্রেলিয়া বলি, কিংবা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা সহ পৃথিবীর আমার মনে হয় সকল দেশে বর্তমানে বাংলাদেশিদের পদচারণায় মুখর পৃথিবীর বিভিন্ন দেশ। এই কর্মজীবন শেষে, কাজ শেষে, বা যারা পড়াশোনা করছে, যারা এখানেই থেকে গেছে, একেবারে দিন শেষে আসলে এত কিছুর মাঝেও অনেকেই একা বোধ করে, যে নিজের বলতে আসলে অনেকেরই কিছুই থাকে না, সব কিছু থাকার পরেও। আমরা জানি যে আপনার একটি কবিতা রয়েছে, আমার কোনো বন্ধু নেই। আমরা কি আপনি এই জিনিসটা আমার মনে হয়েছে যে অনেক বেশি রিলেটেড প্রবাস জীবনের সাথে, দেশের জীবনের থেকে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এবং আমরা কি দর্শকদের উদ্দেশ্যে আপনার কবিতা শুনতে শুনতে আজকের পর্ব শেষ করতে পারি কিনা? আমার কাছে মনে হয় মানুষ মাত্রই নিঃসঙ্গ, তার চারপাশে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও সে নিঃসঙ্গতা অনুভব করে, কারণ আমাদের ভেতরে যে একান্ত অনুভূতিগুলো আছে সেগুলো খুব কম মানুষে স্পর্শ করতে পারে। আমাদের দুঃখটা আসলে অন্য কেউ আমার মতো করে কখনো অনুভব করতে পারবে না। ঠিক আছে, তো হয়তো ওইখান থেকে আমার লেখা, আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি, হয়তো এটা পাঠককে বা দর্শককে তাদের নিজেদের অনুভূতির সঙ্গে রিলেট করতে হেল্প করবে। ঠিক আছে, চলে যাব আমরা কবিতায়। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে, গল্প হয়, আড্ডা হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে, হ্যাঁ এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন। বলা শেষে
অচেনাকে স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ, এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেদ, তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে চিরবু ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপর হলে বিষাদের হালা নদীর মতন, একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন, হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই, আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতরে হারিয়ে যাই, ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই, হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই, আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাদাত হোসাইন, আমাদের সঙ্গে আজকে চমৎকার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। আপনারা থাকুন বাংলাদেশের সঙ্গে, থাকুন বাংলা ভাষার সঙ্গে, এটি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো।